মাঝরাতে কারো গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ায় জেগে উঠলাম আমি। অনুভূতি হচ্ছে আমি বিছানায়, আর আমার ঘাড়ে কারো মাথা। শুধু তাই নয়, পেটের ওপর কারো হাতও আছে। চিৎকার করতে যাব বোধ হলো রুমের লাইট অফ, কিন্তু আমি তো জ্বালিয়েই ঘুমিয়েছিলাম। তার মানে এটা আহিয়ানের কাজ। কি করব আমি এখন? ওর প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। কেমন জানি অনুভূতি এটা অস্বাভাবিক লাগছে আমার। উনি এতটা কাছে আমি আগে কখনো আসিনি। না, এভাবে আর থাকা যায় না। অন্য হাত দিয়ে টেবিলে থাকা ল্যাম্পটা জ্বালালাম। ল্যাম্পের আলোতে ওনার মুখ দেখা যাচ্ছে। আমার ঘাড়ের কাছে মুখ গুজে আছে। ওনার হাত আমার পেট থেকে সরালাম। এখন একটু স্বাভাবিক লাগছে। চুপচাপ খাট থেকে নামতে যাব কিছুর সাথে যেন টান খেলাম। তাকিয়ে দেখে আমার ওড়না ওনার হাতে পেঁচানো। আমি আস্তে আস্তে সেটা খোলার চেষ্টা করতে লাগলাম। আহিয়ান, কি করছো তুমি? আমার দিকে তাকিয়ে। আচমকা ওনার গলা পেয়ে লাফিয়ে উঠলাম। আহিয়ানের দিকে তাকিয়ে আছি। সে আবারও আমাকে বলল, কি করছো তুমি? আমি আসলে। তোতলাচ্ছ কেন? না মানে, পালিয়ে যাচ্ছ নাকি? ওনার কথায় আমি চরম অবাক হলাম। আমি কিছু বলার বদলে ওনার মুখে হা হয়ে তাকিয়ে আছি। কি হলো, চুপ হয়ে গেলে কেন? উঠে বসলেন। আপনি এসব কি বলছেন? পালাতে যাব কেন? তাহলে এটা খুলছিলে কেন? আমার ওড়না আপনি পেঁচিয়ে রেখেছেন কেন? আমি কি জিজ্ঞেস করলাম আগে সেটা বলো। কেন খুলছিলে? আমি তো এখানে ঘুমাইনি, আপনি আমাকে এখানে কেন আনলেন? তোমাকে কে বললো আমি এনেছি? মানে? তার মানে তুমি জেগেছিলে। জেগে থাকার কি হলো? আমি তো মেঝেতে শুয়েছিলাম। এখানে আসলাম কি করে? আর এখানে আপনি ছাড়া আর কে আছে যে আমাকে আনবে? ও আচ্ছা, তাহলে তোমার মনে আছে। থাকবে না কেন? আচ্ছা, আমি কি বলেছিলাম তোমাকে? কি বলেছেন? বলেছিলাম না বিছানা আছে, সোফা আছে, গেস্ট রুম আছে, যেখানে মন চায় ঘুমিয়ে পড়ো। 3টে অপশন দিয়েছিলাম তো। তাহলে তাহলে তুমি মেঝেতে শুয়ে গেলে কেন? আমি বলেছিলাম মেঝেতে গিয়ে ঘুমাও। রেগে ধমক দিয়ে বলেন। ওনার ধমকে লাফিয়ে উঠলাম। তাড়াতাড়ি করে বলতে লাগলাম, আসলে সোফায় আমি ঘুমোতে পারি না, আর সার্ভেন্ট দেখলে কি ভাববে না ভাববে, তাই আমি গেস্ট রুমে যাইনি। বিছানা কি দোষ করেছিল? আপনি? আমি মানে? আপনার সাথে আমি এক বিছানায় ঘুমোতে পারবো না। আমার কথা শুনে খানিকক্ষণের জন্য চুপ হয়ে গেলেন তিনি। তারপর হুট করে পাশে থাকা কোলবালিশ মাঝখানে রেখে বলো, ঠিক আছে, কালকে আরেকটা বেডের ব্যবস্থা করে দেব, তুমি আজকের মতো এখানে ঘুমিয়ে পড়ো। বলেই ওপাশ হয়ে ঘুমিয়ে পড়ে। ওনার হাতে ওড়না বাঁধা থাকায় আমি গিয়ে বিছানায় পড়লাম। উনি আমার দিকে ফিরে বলেন, তোমার জ্বালায় 3 দিন ধরে ঘুমোতে পারিনি, ঘুমিয়ে পড়ো তো। আমার জ্বালায় মানে? আমি ওনাকে কবে জ্বালালাম যার কারণে উনি 3 দিন ঘুমাতে পারিনি? জিজ্ঞেস করতে গিয়েও করলাম না, এতদিন ঘুমোয়নি, এখন একটু ঘুমাক। তবুও একটা কথা না বলে পারলাম না, তাই আমি ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, ওনাটা এবার খুলুন। না, এটা আমার হাতে বাঁধা থাক, বলে বালিশে মাথা গুজে নিলেন তিনি। আমিও বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম। খাটের এপাশে আমি আর ওপাশে তিনি, মাঝখানে কোলবালিশ। আচ্ছা, এই কোলবালিশটা আগে রাখলে কি হতো? তাহলে আর এত কথা বলা লাগতো না। হঠাৎ উনি বলে উঠলেন, নেহা, কোলবালিশটা ঘুমের চোখে সরিয়ে ফেলেছিলাম। সরি, বুঝতে পারিনি। ঘুমের মধ্যে তোমাকে শুয়ে থাকলে সরি। আবারও বালিশে মুখ গুজে নিলেন তিনি। আমি অবাক হয়ে গেলাম, কারণ এই প্রথম আহিয়ান আমাকে নাম ধরে ডাকলো। হ্যাঁ, আমি ঠিক শুনেছি, উনি আমাকে নাম ধরেই ডেকেছে। এই পর্যন্ত উনি আমাকে শুধু এই মেয়ে বলেই ডেকেছেন। তার চেয়ে বড় কথা, উনি আমাকে সরি বললেন। আমার চোখের ঘুম হারাম হয়ে গেল। একদিনে এত দূর! সেদিন রাস্তায় কতই না ঝগড়া করেছিলাম আমাকে এই মেয়ে বলে ডাকায়। যেখানে সেখানে আমাকে এই মেয়ে বলেই ডাকতো উনি। শুধু কি তাই, ওনার বন্ধুরা তো আমাকে দেখলে হাসাহাসি করতো। আচ্ছা, এখন কি হবে? এখন তো আমি ওনার বউ, এখনও কি আমাকে দেখলেই এরকম হাসাহাসি করবে? ভাবতে লাগলাম আমি। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। ঘুম ভাঙলো আয়ানার ডাকে। আমি ঘুম ঘুম চোখে আয়ানার মুখ দেখে লাফ দিয়ে উঠলাম। ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে, কারণ প্রায় 8টা বাজতে চলল। আমি তো নিয়মিত 5টার আগে ঘুম থেকে উঠি না, আর আজ 8টা। কি ভাববে এখন ওরা? মা কি বলবে? আয়ানা আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো? সরি, আসলে খুব লেট হয়ে গেছে। আরে পাগল মেয়ে, এতে ভয় পাওয়ার কি আছে? লেট হতেই পারে। মা কি ভাববে বলো? কিছুই ভাববে না, আমি আরও আগেই আসতাম। মা বলল কাল রাতে অনেক লেট করে ঘুমিয়েছো তুমি, তাই আরেকটু পরে ডাকি তোমাকে।
আয়নার কথায় আমার ভয় কিছুটা হলেও কমলো। পাশে হাত দিয়ে দেখি উনি নেই। আমি আয়নার দিকে তাকালাম। আয়না মুচকি হেসে বলল, ভাই নিচে আছে, খানিকক্ষণ আগেই জগিং করে ফিরেছে। তুমি বরং ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য এটা এনেছি। প্যাকেট হাতে দিয়ে, কি এটা? প্যাকেটটা নিয়ে, শাড়ি আছে এতে, এটা পরে নাও, ঘরের বউকে শাড়িতেই মানায় আমার মা বলেন। এছাড়া তোমাকে কেউ জোর করবে না। কিন্তু আজ মার কিছু বান্ধবী আসবে, ছেলের বউকে দেখবে বলে সকালে সবাইকে ফোন করেছে। তাদের সামনে তো শাড়ি ছাড়া যাওয়া যাবে না, তাই। ঠিক আছে, আমি পরে নেব। পড়তে পারবে? হ্যাঁ পারি আমি। ঠিক আছে, হেল্প লাগলে বলো, আমি সার্ভেন্টকে পাঠিয়ে দেব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। ঠিক আছে। আয়না চলে গেল। আমি প্যাকেট থেকে শাড়িটা বের করলাম। দেখতে বেশ লাল রঙের একটা শাড়ি, তবে কী কাপড় বুঝতে পারছি না। তবে কারুকাজটা চমৎকার, গোল্ডেন রঙের স্টোন বসানো তাতে। আমি আর না ভেবে উঠে পড়লাম, শাওয়ার নিয়ে এসে রুমে আসলাম। উনি এখনও আসেননি। আমি দরজা নক করে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে লাগলাম। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, কথাটা আসলে সত্যি। আমি সুন্দর না হলে কি হবে শাড়িটার জন্য, সেটা বোঝা যাচ্ছে না। আয়নাতে দাঁড়িয়ে নিজেকে দেখছি। এরকম শাড়ি পরার ভাগ্য কখনো হবে ভাবতে পারিনি। শাড়ির দাম অনেক দেখেই বোঝা যাচ্ছে। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলাম, মাঝ বরাবর একটা সিঁথি করলাম। এখানে তো আর কিছু নেই যে সাজবো, আর এমনিতেও সাজতে আমার ভালো লাগে না। মার কথা খুব মনে পড়ছে। শেষবার বাবাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য আবদার করেছিল। বাবা নাকি শাড়ি এনেছিল, তার লাশের পাশে রক্তাক্ত একটা প্যাকেট পাওয়া গিয়েছিল। বিছানায় ধপাস করে বসে কেঁদে উঠলাম। খুব কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। হুট করে দরজা নক করার চেষ্টার আওয়াজ পেলাম। মনে হয় আহিয়ান এসেছে। চোখের পানি মুছে নিলাম। আয়নায় দাঁড়িয়ে আবারও নিজেকে দেখে নিলাম, তারপর গিয়ে দরজা খুললাম। হ্যাঁ, আহিয়ান এসেছে। সে আমার দিকে না তাকিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। আমি ওনার পিছনে দাঁড়ালাম। উনি হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, মা ডাকছে তোমায়। ড্রেসিং টেবিলে ঘড়িটা রেখে আয়নায় আমার দিকে তাকিয়ে, আচ্ছা আমি যাচ্ছি। এই দাঁড়াও। হ্যাঁ? দেখি উনি আমার দিকে এগোচ্ছে। আমি তাকিয়ে আছি ওনার দিকে। উনি আমার কাছে এসে বলে, কাঁদছিলে তুমি? ওনার কথায় থতমত খেয়ে গেলাম। উনি কিভাবে বুঝলেন আমি কাঁদছিলাম? তাও আমি মাথা নাড়িয়ে না করলাম। মিথ্যা বলছো কেন? না, আমি সত্যি কাঁদিনি। তাহলে চোখ ফুলে আছে কেন তোমার? সেটা আপনার কারণে। মানে? আপনি আমাকে কেন ডাকলেন না বলুন তো? বেশি ঘুমিয়ে ফেললাম, তাই চোখ এখন গোল আলুর মতো ফুলে গেছে। সত্যি বলছো? মিথ্যে বলতে যাব কেন, তাও আপনাকে। গেলাম আমি। আহিয়ানকে আর কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। কি ছেলে রে বাবা, এত খেয়াল করে কিভাবে? যেভাবে বলল আমায় যেন কতদিন ধরে চিনে। ওনার সাথে থাকবো কি করে? আল্লাহ বাঁচাও আমাকে। বিড়বিড় করতে করতে সিঁড়ি থেকে নামলাম। মা, বাবা, আয়ানা সবাই খাবার টেবিলে, হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমাকে সিঁড়ি থেকে নামতে দেখে মা আর আয়ানা আমার দিকে তাকিয়ে মুচকে হাসলেন। বাবাও আর চোখে তাকালেন। আমি সবাইকে দেখে সুপ্রভাত বললাম। মা আর আয়ানা বলল গুড মর্নিং, কিন্তু বাবা কিছুই বলল না। আমি ইচ্ছে করে বাবার কাছে গিয়ে বললাম, সুপ্রভাত বাবা। বাবা আমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, সুপ্রভাত। আমি ওনাকে বললাম, আচ্ছা বাবা, আপনি হাসেন না? আমার কথায় আয়ানা আর মা অবাক হলেন। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, কি বললে? না কিছু না, আচ্ছা আমি খাবার সার্ভ করে দেই। বাবা চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। আমি মার দিকে তাকালাম। উনি আমাকে চোখের ইশারায় হ্যাঁ বললেন। আমি মুচকি হেসে বাবাকে খাবার দিলাম। উনি কিছুই বললেন না। মা আর আয়ানা এইসব দেখে মুখ টিপে হাসছে। আমি সবাইকে খাবার দিয়ে দাঁড়িয়ে রইলাম। আয়ানা আমাকে দেখে বলো, নিহা বসো। বসবো আপু, তুমি খেতে শুরু করো। আয়ানা বুঝতে পারলো আমি আহিয়ানের জন্য দাঁড়িয়ে আছি, তাই সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা। আমি দাঁড়িয়ে আছি। বাবা আর আয়ানা অফিসের নানান কথা বলছে। আয়ানা বাবার সাথে অফিসের কাজে সাহায্য করেন। আপনি তো আহিয়ানের বড়। একটু খারাপ লাগলো, কারণ বড় বোনের বিয়ে না হয়ে ছোট ভাই বিয়ে করে ফেললো। কিন্তু আজব ব্যাপার হলো, এটা নিয়ে কেউ কিছুই বলল না। কতটা বুঝতে পারে তারা একজন আরেকজনকে। খানিকক্ষণ বাদেই আহিয়ান আসলো, একটা নীল টি শার্ট আর জিন্স পরা। উনি এসে চেয়ারে বসলেন। আয়ানা এবার আমার দিকে তাকিয়ে বলো, বসো এবার। আমি প্রথমে আহিয়ানকে খাবার বেড়ে দিলাম, তারপর এসে আপুর পাশে বসে পড়লাম, আহিয়ানের চেয়ার থেকে কিছুটা দূরে। সবাই একসাথে খাবার খাচ্ছে, ভালো লাগছে দেখে। আজ এরকম একটা পরিবার আমারও থাকতো।
বাবা খেতে খেতে আহিয়ানকে বলো, রিসেপশনের অনুষ্ঠানের ব্যবস্থা করে দিতে বলেছি আমি, কিছুক্ষণের মধ্যেই তারা এসে পড়বে। আহিয়ান খাবার রেখে বাবার দিকে তাকিয়ে বলো, না বাবা, রিসেপশনের অনুষ্ঠান হবে না। কেন? আমি চাইছি না এই সপ্তাহে। তুমি বিয়েটা করলে ভাবে, তাই বলি কি রিসেপশনের অনুষ্ঠানটা করবে না? একটু রেগে গিয়ে আমার খাবার খাওয়া বন্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে ওনাদের কথাবার্তা শুনতে লাগলাম। বাবা, আমি বলছি না হবে না, কিন্তু এখন না, কিছুদিন পর হোক। কিন্তু আপু বলে উঠল, বাবা ও যখন চাইছে না জোর করো না, ওটা অত ইম্পর্টেন্ট কিছু না। আয়না তুমিও? আপু চোখ দিয়ে বাবাকে ইশারা করলেন। বাবার কিছুই বললেন না। আমার একটু অবাক লাগলো, কেন জানি মনে হলো এই বিয়েটা উনি লুকাতে চাইছেন। রুমে বসে ঘরটা দেখতে লাগলাম। পুরো ঘরটা এখনও দেখিনি আমি। আমি হাঁটতে হাঁটতে বেলকনিতে গিয়ে পৌঁছালাম। বেলকনিতে একটা ছোট ফুলের বাগান, জুই, অপরাজিত, বেলি, রজনীগন্ধা আর তুষারমতি ফুল আছে এখানে। অবাক লাগছে, ছেলে হয়েও এরকম একটা বাগান করেছেন তিনি। একটা দোলনা আছে, এছাড়া দুটো বিন ব্যাগও আছে, কিন্তু এখানে কিছু বোতল আছে। কিসের এগুলো? কোথাও দেখছি বলে মনে হচ্ছে। আমি বোতল হাতে নিয়ে গন্ধ শুকতে লাগলাম। সে কি বিশ্রী গন্ধ! গন্ধে আমার মাথা ঘুরে যাচ্ছে। পরে যেতে লাগলাম, তখনই কেউ মনে হলো আমাকে ধরলো। তাকিয়ে দেখি আহিয়ান আমার দুবাহু ধরে আছে। আমি তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ালাম। আহিয়ান আমার হাত থেকে বোতল নিয়ে বলো, কি করছিলে তুমি? এটা মদের বোতল না? সে কি বিশ্রী গন্ধ! এটা আপনি এসব খান কিভাবে? তুমি আমার জিনিসপত্র না বলে হাত দিলে কেন? আমার থেকে চোখ সরিয়ে। আগে এটা বলুন, আপনি কি সত্যি এসব খেয়ে থাকেন? তুমি বের হও এখান থেকে। আমি কিন্তু বাবাকে বলে দেব। বাবা এখন অফিসে গেছে, বুঝলে, তাই তুমি কথা বলা বন্ধ করো। রাতে তো আসবে, আমি তখন বলে দেব। আচ্ছা, কি জানতে চাও বলো। মুখ টিপে হেসে বললাম, এসব কেন খেয়ে থাকেন আপনি? চোখের পাতা একবার বুঝে আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায়, একাকিত্ব দূর করতে। কি চেঁচামেচি করছো কেন? আপনার একাকিত্ব বোধ হয়? হ্যাঁ। আরে আরে, কোথায় যাচ্ছেন? শুনুন তো। কি হলো? যা জানতে চাইছো তা তো বলে দিলাম। তাহলে আপনার কি সত্যি একাকিত্ব বোধ হয়? কেন? আমি কি মানুষ না নাকি? এত সুন্দর পরিবার থাকতে আপনার একাকিত্ব কেন বোধ হয়? আমার কথায় উনি থতমত খেয়ে গেলেন। বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে বলেন, পরিবার থাকলে একাকিত্ব থাকে না মানুষের? একদম না। আর এক্ষেত্রে আপনার ফ্যামিলি তো কত ভালো, কত বোঝে আপনাকে। তাহলে জীবনে এমন কিছু কথা থাকে যা কখনো সবাইকে বলা যায় না, বুঝলে? না, বুঝলাম না। আপনি আমার কথা শুনুন। জীবনে কোনো কথাই মানুষ এইভাবে গোপন করে? এ কথা যেমন সত্য, তেমন এটার বিকল্পর ক্ষেত্রেও কিন্তু আছে। সেটা হলো পরিবার। একটা পরিবারের মূল্য কিন্তু সবাই বোঝে না, আর যে বোঝে তার থাকে না। পরিবার এমন একটা রহমত যা সবার ভাগ্যে থাকে না। আল্লাহ তাআলা সবাইকে এই ভাগ্য দেন না। সত্যি খুব ভাগ্যবান যে আপনার একটা পরিবার আছে, আর দুর্ভাগ্য সে যার কোনো পরিবার নেই। আপনি জানেন, আপনি মারা যাওয়ার পরে এই পরিবারই আপনার কথা মনে করবে, কিন্তু যার কোনো পরিবার নেই সে বেঁচে থাকা আর মরে যাওয়া পুরো একটাই কথা। একাকিত্ব দূর করার জন্য তাদের থেকে দূরে না গিয়ে তাদের সাথে সময় কাটান। দেখবেন একাকিত্ব বলে কোনো কথাই থাকবে না। উনি খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন। আমি তাড়াতাড়ি করে ওনাকে প্রশ্ন করলাম, বুঝলেন? আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেন, তোমার বোঝানোর ক্ষমতা আসলে ভালো না, বুঝলে? আরও প্র্যাকটিস করতে হবে তোমায়। আমি আহাম্মকের মতো ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে পুরো বেয়াকুব বানালেন। আমি ওনার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলতে লাগলাম, আপনার জায়গায় একটা মুরগি থাকলে এতক্ষণে আমি তাকে বুঝিয়ে মানুষ করে ফেলতাম। আপনি জানেন? আমার দিকে ফিরে, মানুষ গাধাকে পিটিয়ে মানুষ করতে পারে না, আর তুমি কিনা মুরগিকে মানুষ করবে? বা হ্যাঁ, তো সত্যিই তো বললাম। হ্যাঁ, বুঝেছি। মুরগিটা তাহলে নিশ্চয়ই তোমার মতো পাগলা গারদ থেকে পালিয়ে এসেছিল। তাহলে পারতে। এত বড় অপমান! অপমান কোথায় করলাম? ও আচ্ছা, তাহলে কি প্রশংসা করলেন? না, তাও না। আপনি দেখি সেদে সেদে আমার সাথে ঝগড়া করছেন। ও, আমি তো ভুলে গেছিলাম, আপনি তো আহিয়ান চৌধুরী, আর আহিয়ান তো সেদে সেদেই ঝগড়া করে। এটা তো ওনার অভ্যাস। কি বলে তুমি? একবারে সত্যিই বলেছি। খুব বেশি কথা বলছো ইদানিং ধরে। পিছুতে লাগলাম। হঠাৎ করেই বিছানায় গিয়ে বাজলাম। হাত দিয়ে পেছন থেকে একটা বালিশ নিলাম আর ওনাকে বলতে লাগলাম, ভয় পাই নাকি আমি আপনাকে যে কথা বলা যাবে না? তাহলে ভয় পাওয়া ছেড়ে দিয়েছো? নিহা কাউকে ভয় পায় না, বুঝলেন? বলেই ওনার গায়ে বালিশ মারতে লাগলাম। আরে নিহা, কি করছো? ছাড়ো ছাড়ো। আজ তো মোটেও ছাড়বো না, সব কিছু শোধ নেব আজ। বলেই আরও জোরে জোরে মারতে লাগলাম।
উনি দৌড়াতে লাগলেন, আমি ওনার পিছু পিছু যাচ্ছি। একসময় উনি গিয়ে সোফায় বসলেন, আমি তবুও মারছি। কিছুক্ষণ পরে বালিশের সব তুলো বের হইতে লাগলো, আমি তাও মারছি। তুলো সব উড়ছে। একসময় বালিশ পুরো ফাঁকা হয়ে গেল। আমি ওনার দিকে তাকালাম, উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনাকে দেখে এক পা পিছু হলাম। উনি দাঁড়িয়ে শরীর ঝেড়ে নিলেন, তারপর আমার দিকে ফিরে আমার মাথা থেকে একটা তুলো হাতে নিয়ে বলেন, বাহাদুরি শেষ। ওনার কথায় আমি শুকনো ঢোক গেলাম, কারণ উনি ঠান্ডা গলা মানেই এখন বোম বাস্ট হবে। এটার প্রমাণ আগেও পেয়েছি। আমি দাঁত বের করে হেসে যেতে নিব, উনি আচমকা আমার 2 হাত ধরে পিছনে নিয়ে আটকে ধরলেন। আমি ওনার খুব কাছে ছিলাম। উনি দাঁতে দাঁত চেপে আমাকে বলতে লাগলেন, এখন ইচ্ছে করছে তোমাকে আছাড় মারতে, বুঝলে? কি? আপনি আমায় আছাড় মারবেন? আমার কোমর ভেঙে ফেলবেন? উনি আমার মুখ চেপে ধরলেন। এই কি হচ্ছে, চেঁচাচ্ছ কেন? কি হলো, কথা বলছো না কেন? আমি চোখ দিয়ে ইশারা করলাম। ওনার হাত আমার মুখে। কথা বলবো কিভাবে? ও আচ্ছা, সরি, হাত সরিয়ে। এখন বলো, কি বলবো আবার? আপনি আমাকে আছাড় মারবেন আর আমি চেঁচাতে পারবো না? বাবা, আবার চেঁচালাম। আবার আমার মুখে হাত দিয়ে। কি করছো, আবার কেন চেঁচাও? আচ্ছা। মা, বাবা। আরে তুমি তো দেখছি কথাই শুনছো না। মুখে আবারও হাত দিয়ে। আচ্ছা, তুমি কি চাও বলো তো? আমি আগের মতো তোমাকে কথায় কথায় পানিশমেন্ট দেই? ভালো লাগবে তোমার? আচ্ছা, তোমার না লাগলেও বলতে পারো, আমার কিন্তু বেশ লাগবে। করুণভাবে তাকিয়ে মাথা নাড়ালাম, যার অর্থ না। ঠিক আছে। মুখের থেকে হাত সরিয়ে আমাকে একটা ধাক্কা দিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে সারা ঘর দেখছি। আসলেই অবস্থা অনেক খারাপ। উনি যেতে গিয়ে আবার ব্যাগ নিয়ে বলেন, সার্ভেন্ট পাঠিয়ে দিয়েছি, ও পরিষ্কার করবে, তোমার কিছু করা লাগবে না। আমি ওনার দিকে তাকানোর আগে সে চলে গেল। আমি হাঁটতে হাঁটতে গিয়ে বেলকনিতে দাঁড়ালাম। এখান থেকে আকাশটা খুব সুন্দর দেখায়। আজ আকাশটা খুব পরিষ্কার। এই আকাশটাও না অদ্ভুত, কখনো সাদা থাকে তো কখনো নীল। সচরাচর দিনের বেলায় নীলই দেখা যায়, আর মাঝে মাঝেই দুবর্ণ ধারণ করে, আর সন্ধ্যায় তো আছেই লাল বর্ণ। আকাশের দিকে তাকাতে তাকাতে দোলনায় বসে পড়লাম। দোলনাটা খুব সুন্দর দেখতে, আর বসতেও বেশ। হুট করে ওনার পানিশমেন্টের কথা মনে পড়ল। ওনাকে চড় মারার কারণে ভয় 2 দিন ভার্সিটিতে যায়নি। সেদিন ভার্সিটিতে গিয়ে জোরের মতো ঢুকলাম। ক্যাম্পাসে কোথাও ওনাদের দেখলাম না। আমি চুপচাপ ক্লাসের রুমে গিয়ে ইতির পাশে বসে রইলাম। ইতি তো আমায় দেখে বেজায় খুশি, আবার অভিমানও করলো। 2 দিন আসেনি বলে। আমি ওকে সব খুলে বললাম। আমার সাথে সাথে সেও ভয় পেয়ে গেল। দুজনেই চুপ। হঠাৎই কয়েকজন মেয়ে আসলো। তাদের চিনতে কষ্ট হলো না, কারণ তারা আহিয়ানের ফ্রেন্ড নীতি, অনিকা আর টিনা। এদের দেখে ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। ওরা রুমে আসার পরই বলতে লাগলো, নিহাকে। আমি ভয় ঢোক গেলে ইতির দিকে তাকালাম। ইতি মাথা নাড়িয়ে না বলল। যেহেতু আমাকে তেমন কেউ চিনে না, তাই কেউই বলতে পারলো না। তারপর ওরা হাতে কিসের পেপার বের করলো, সেটার দিকে তাকিয়ে আমাদের সবার দিকে তাকাতে লাগলো। হুট করে অনিকা আমার দিকে তাকিয়ে বলে উঠল, এই তো এই মেয়ে। সাথে সাথে সবাই আমার দিকে তাকালো। আমি ভয় ভয় উঠে দাঁড়ালাম। নীতি আমার কাছে এসে গাল ধরে এদিক ওদিক করে পেপারটা দেখতে লাগলো। আমার বুঝতে বাকি রইল না এই পেপারে আমার ছবি আছে। আমি মনে মনে বললাম, নিহা, আজ তো তুই শেষ। নীতি আমার হাত টেনে রুম থেকে বের করে নিল। ইতি আমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে আসলো। নীতি আমার হাত ধরে ক্যাম্পাসে নিয়ে গেল, তারপর আমার হাত ছিটকে ফেললো। আমি গিয়ে একটা গাড়িতে বাড়ি খেলাম। চোখ তুলে উপরে তাকিয়ে দেখি আহিয়ান গাড়ির উপরে বসে ফোন টিপছে। আমি কি বলবো বুঝতে পারছি না। আশপাশ তাকিয়ে দেখি আরও কয়েকজন ছেলে। এরা সবাই তার বন্ধু। আকাশ, নাহান আর নাহাব সবাই বাঁকা হাসি হেসে আমার দিকে তাকিয়ে আছে। ইতি দৌড়াতে দৌড়াতে এসে আহিয়ানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, ও বুঝতে পারিনি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন ওকে। টিনা ইতিকে একটা ধমক দিয়ে বলে, এই মেয়ে, তোমার এত দরদ কিসের? এত দরদ থাকলে পানিশমেন্ট নিতে পারো। এদিকে আহিয়ানের কোনো পাত্তা নেই। সে এক ধ্যানে ফোন টিপছে। আমি ইতিকে চোখের ইশারায় চুপ থাকতে বলি, সে চুপ হয়ে যায়। আনাফ বলে ওঠে, আচ্ছা, কি পানিশমেন্ট দেব? নাহান বলে ওঠে, যেটাই দেবার দে, কিন্তু শিক্ষা হওয়া চাই। অনিকা আমার কাছে আসতে আসতে, হ্যাঁ, এটা ঠিক বলেছিস, এমন পানিশমেন্ট দেব যেন সারা জীবন মনে থাকে। নীতি এসে আমার গাল চেপে ধরে, ঠিক বলেছিস, সাহস কত আমার আহির দিকে হাত বাড়ায়, ওকে তো আমি। টিনা নীতির ঘাড়ে হাত রেখে বলে ওঠে, আরে থাম, একটা কাজ করলে কেমন হয়, ওর হাত দুটো মুচড়ে দেই। নীতি বাঁকা হাসি দিয়ে বলে, ঠিক বলেছিস, হাতটাই মুচড়ে দেই, তাহলে বেশ হবে।
যে হাত দিয়ে আমার আহিকে মারলো সেই হাতটা রাখার দরকার কি? আমি ব্যথায় কুঁকড়ে উঠছি, খুব জোরে গাল চেপে ধরে আছে আমার। আমি কোনো কথাই বলতে পারছি না, ভয়ে আমার মুখ থেকে কথাই বেরোচ্ছে না। আকাশ বলে ওঠে, নীতি থাম, এসব আহি পছন্দ করে না। হাত ভাঙা, মুচড়ে দেওয়া এসব বাদ, অন্য কিছু বল। টিনা, আজকের রোদটা কিন্তু সেই। অনিকা, হ্যাঁ ঠিক বলেছিস, এখন রোদের তাপ অনেক। নীতি বাঁকা হাসি দিয়ে, আমি বুঝতে পেরেছি বলেই আমাকে মাঠের মাঝে রোদে দাঁড় করিয়ে দেয়। তারপর আমাকে ধমক দিয়ে বলে, এক পা ওঠাও। আমি তাড়াতাড়ি করে এক পা ওঠাই। টিনা ধমককে বলে ওঠে, কানে হাত দাও। আমি কানেও হাত দেই। অনিকা এসে তার ব্যাগগুলো আমার হাতের মধ্যে রেখে বলে, ব্যাস, ছুটি হওয়া অবধি এখানে সংসেজে দাঁড়িয়ে থাকবে। বলেই সবাই জোরে হেসে ওঠে। তারপর তারা গাড়ির কাছে যায়। আমি ওখান থেকে আহিয়ানকে গাড়িতে বসা অবস্থায় দেখছি। সবাই আমাকে দেখছে, হাসছে, মজা করছে। ইতি অসহায়ভাবে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে ওর দিকে তাকাই, কিন্তু এত কিছুর মধ্যেও আহিয়ান একবারও আমার দিকে ফিরেও তাকালো না। কিন্তু আমি ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু এতে ওর কোনো ভাবনা নেই। ওকে দেখে মনেই হচ্ছে না এখানে কিছু হচ্ছে। কেমন শান্তভাবে বসে আছে। মানুষ এভাবে বসে থাকে কিভাবে? প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি এখনও এভাবে দাঁড়িয়ে আছি। রোদের তাপ মনে হচ্ছে আরও বেড়েছে। মাথা ঘুরে এখন আমার পা আর রাখতে পারছি না, বারবার পড়ে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। না, আর সম্ভব না। পড়ে যেতে লাগলাম। মনে হলো কেউ আমার বাহু ধরলো। আমি ঝাপসা ঝাপসা চোখে আহিয়ানকে দেখলাম। মনে হলো উনি আমার বাহু ধরে আছে। আসলেই এক হাত দিয়ে উনি আমার বাহু ধরে আছে, আর অন্য হাত দিয়ে ফোন টিপছে। কি ছেলে রে বাবা! এখানে মানুষ মরে যাচ্ছে, তবু ওনার ফোন টেপা কমছে না। উনি আমাকে ধরায় ওনার সব বন্ধু দৌড়ে আসে, তার সাথে ইতিও। উনি আমাকে দাঁড় করিয়ে আকাশের কাছে পানির বোতল চাই। আকাশ অবাক হয়ে পানির বোতল ওনাকে দিলে উনি এবার ফোনটা পকেটে রাখে। তারপর বোতলের সিপি খুলে আমার মাথায় সব পানি ফেলতে লাগে। আমি অবাক হয়ে ওনার কাণ্ড দেখছি। উনি আমার দিকেই তাকিয়ে আছে। আহিয়ানের এমন কাজে আমি সহ সবাই হতবাক। সে এটা কী করলো, কেন করলো, আমি বুঝলাম না। কিন্তু মাথায় পানি ঢালায় আগের থেকে এখন আমার একটু ভালো লাগছে। আহিয়ান আমার মাথায় পানি ঢালার পর আনিকা তাড়াতাড়ি করে এসে তার ব্যাগ নেয়। সে আহিয়ানকে খুব বকাবকি করতে থাকে, কারণ তার ব্যাগ নাকি পানি পড়ে নষ্ট হয়ে গেছে। এখানে আমিও পুরো ভিজে একাকার। সবাই আহিয়ানকে প্রশ্ন করছে, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সব বন্ধুরা তার পিছন পিছন যেতে থাকে, কিন্তু নীতি, অনিকা আর টিনা যাবার আগে আমাকে আবারও শাসিয়ে যায়। সবাই চলে গেলে ইতি এসে আমার পাশে দাঁড়ায়। সে আমাকে ধরে নিয়ে সামনের বটগাছের নিচে বসায়। খুব ক্লান্ত আমি, রোদের তাপে যেন পুড়েই যাচ্ছিলাম এতক্ষণ। এখন একটু ভালো লাগছে। একটা চরের দাম এত ভয়ানক হবে ভাবিনি। শুধু কি তাই, আবার শাসিয়ে গেল, তারা আমায় ছেড়ে দেবে না কোনো মতে। পরের দিন ভার্সিটিতে অনেক ভয় ভয় আছি। কালকের ঘটনার জন্য এখনও সবাই আমাকে দেখে হাসছে। কি আজব মানুষ না! এখানে আমি ভয়ে মরে যাচ্ছি, আর তারা হেসে মজা নেয়। বলে লাভ নেই, কারণ যুগটাই এমন। ক্লাসরুমে বসে ক্লাস করছিলাম। টিনা, আনিকা আর নীতি, ওদের কাউকে দেখিনি এতক্ষণ। এদিকে জিজ্ঞেস করতেই বলো, শয়তানের নাম নিলি আর শয়তান হাজির। কথাটার অর্থ প্রথমে না বুঝতে পারলেও পরে ঠিক বুঝলাম, কারণ বাইরে তাকিয়ে দেখি তারা এসেছে আর আমার দিকেই তাকিয়ে আছে। ইশারায় বলছে বের হতে। পড়লাম মহা বিপদে, কারণ স্যার ক্লাস চলছে, আমি এখন বের হব কিভাবে? কিন্তু তাদের রাগে চোখের ধমকানিতে আমি ভয়ে ভয়ে স্যারের ক্লাস থেকে বের হলাম। ইতি আসতে চাইলো, কিন্তু আমি মানা করলাম। কি দরকার শুধু শুধু আমার জন্য ওর অপমান হওয়ার? আমাকে বের হতে দেখেই নীতি আমার হাত শক্ত করে ধরল। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, আপু কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছিস? মানে আপু? টিনা বলে ওঠে, ন্যাকামি স্যার তো। অনেকে আমার গাল চেপে ধরে বলে, তোর পানিশমেন্ট এখনও বাকি। আমি ভয়ে ভয়ে নীতিকে বললাম, কাল তো পানিশমেন্ট দিলে, আজও পানিশমেন্ট? নীতি চোখ রাঙিয়ে বলে ওঠে, কালকের পানিশমেন্ট কি পূরণ করেছিলি? না করিসনি তো। তাহলে? বলা হয়েছিল ভার্সিটির ছুটির আগ অবধি। কই, তুই তো তার আগেই হার মানলি। কিন্তু আপু আমি তো। চুপ, মুখে মুখে কেন তর্ক করছিস? যা বলবো তাই করবি, না হলে ভার্সিটি থেকে বের করে দেব। আমি আরও ভয় পেয়ে গেলাম। এখন যদি ভার্সিটি থেকে বের করে দেয় তাহলে পড়ব কোথায়?
তাই আর কথা বাড়ালাম না, মাথা নিচু করে রইলাম। নীতি হেসে বলে উঠল, এই তো গুড গার্ল, এখন আমার সাথে চল, বুঝলি? আমি কিছু না বলে তাদের পিছন পিছন যেতে লাগলাম। তারা আমাকে আবারও ক্যাম্পাসের সামনে নিয়ে আসলো। নীতি উঠে তার গাড়ির উপর বসলো, তারপর তার পা এগিয়ে দিয়ে বলল, নে পরিষ্কার কর। আমি অবাক হয়ে গেলাম, আমাকে সবার সামনে এভাবে অপমানিত করতে চায় তারা। আমি নীতির মুখের দিকে তাকিয়ে রইলাম। নীতি ধমকের সুরে বলল, কি হলো, কি বললাম? আমি চুপচাপ আপুর পায়ের কাছে গেলাম। ব্যাগ থেকে একটা কাপড় বের করতে যাব, নীতি চেঁচিয়ে বলে উঠল, এটা না, তোর ওড়না দিয়ে পরিষ্কার কর। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, এত অপমান আর নিতে পারছি না, কিন্তু কিছু বলতেও তো পারছি না। আমার চোখে জল চলে আসলো। মাথা নিচু করে গাড়ির সামনে বসে ওড়না দিয়ে পরিষ্কার করলাম। আনিকা, টিনা, বাকি সবাই দেখে হাসতে লাগলো। আমি নিঃশব্দে কাঁদতে লাগলাম। জুতো পরিষ্কার করা হলে নীতি গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বলতে লাগলো, আজকের জন্য এটা যথেষ্ট, বাকিটা কাল দেব। বলেই তারা তিনজন চলে গেল। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। আর দাঁড়ালাম না, দৌড়ে সেখান থেকে চলে আসলাম। ক্যাম্পাসের এক কোনায় বসে কাঁদতে লাগলাম। সত্যি ভাগ্যটা আমাকে বারবার ধোঁকা দিচ্ছে। আচ্ছা, আমি কি ইচ্ছে করে সব করেছি নাকি? ভুলে হয়েছিল মানছি, ক্ষমাও চেয়েছি, তারপর বারবার এসব করার মানে কি? ঘাড়ে কারো স্পর্শ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। তাকিয়ে দেখি ইতি। তুই? ওরা আবার তোকে অপমান করেছে না? বাদ দে তো, এসব আমার ভাগ্যে এভাবেই থাকে। আমাদের স্যারের কাছে বিচার দেওয়া উচিত, চল আমার সাথে। না, এমন করিস না প্লিজ, তাহলে ওরা আমাকে ভার্সিটি থেকে বের করে দেবে। তাই বলে এভাবে অপমানিত হতে থাকবি? আরে ওরাও দেখবি এভাবে অপমান করতে করতে বিরক্ত হয়ে যাবে, তারপর আর করবে না। তুই পারিসও। আচ্ছা, ততদিন কি তুই ওদের অপমান সহ্য করবি? ভুল যখন করেছি তাহলে শাস্তি তো পেতেই হবে। আহিয়ান ভাইয়া এমন আমি আগে ভাবিনি। আচ্ছা বাদ দে এসব, আমার দেরি হচ্ছে, আমি গেলাম। চল, আমিও যাব। চল। দুজন মিলে বেরিয়ে পড়লাম। ভার্সিটি থেকে বের হবার সময় তাদের সবাইকে দেখলাম আড্ডা মারতে। আহিয়ান ওরা সবাই ছিল। নীতি ওরা আমাকে দেখে আবারও হাসতে লাগলো, কিন্তু কিছু বললাম না আমি। পরদিন ভার্সিটিতে এসে ভয়ে ভয়ে ঘুরছি। আল্লাহ করুক আজ যেন দেখা না হয়। জানি না দেখা হলে কি করবে আজ। ক্লাসে যেতে যাব তখনই তিন বান্ধবী সেখানে দাঁড়িয়ে হয়তো আমার অপেক্ষা করছে। আমি তাদের দেখে দেওয়ালের কোনায় লুকিয়ে পড়লাম। অপেক্ষা করছি তারা সেখান থেকে গেলে আমি ক্লাসে যাব। হঠাৎ দেখি তারা আমার দিকে আসছে। কি করব বুঝতে পারছি না। পেছনে ফিরে দৌড়াতে যাব, কারোর সাথে ধাক্কায় পড়ে যেতে নিলাম। আমি চোখ বন্ধ করে তার শার্ট আঁকড়ে ধরলাম। কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে দেখি আমি আহিয়ানের শার্ট আঁকড়ে ধরে আছি। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। সামনে তাকিয়ে দেখি আনাফ, নাহান আর আকাশ ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকিয়ে আছে। আহিয়ান তো ভুরু কুচকে তাকিয়ে আছে। আমি তাদের দেখে শুকনো ডোক গেলাম। কিন্তু এরপর যা হলো আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি। পাশে নীতি আমাকে দেখে রাগে ফুঁসছে। আমি ঠিকই বুঝলাম আজ আমার শেষ দিন। আহিয়ান শার্ট থেকে আমার হাত ছাড়িয়ে চলে গেল, কিছুই বলল না আমায়। কিন্তু এদিকে নীতি, টিনা আর আনিকা আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার কোনো কথা শুনতে রাজি না। আমি বুঝতে পারছি না এরপর কোন বিপদ অপেক্ষা করছে আমার জন্য। তারা আমাকে টেনে ভার্সিটির রেস্টুরেন্ট রুমে নিয়ে গেল। আমি নীতিকে অনেক অনুরোধ করছি, কিন্তু সে আমার কথা শুনল না, বরং আমাকে রুমের মধ্যে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। পুরো রুম অন্ধকার, কেউ নেই। আমার খুব ভয় করছে। আমি খুব জোরে জোরে দরজা বাড়ি দিতে লাগলাম। আপু শোনো না প্লিজ, আমাকে ছেড়ে দাও না, আমার খুব ভয় করছে এখানে, খুব অন্ধকার এখানে। ভয় পাওয়ার জন্যই এখানে এনেছি, থাক এখানে, তাহলে বুঝতে পারবে আহিয়ানের দিক চোখ তুলে তাকানোর পরিণতি কী। আপু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, অনেক হয়েছে, এই চল এখান থেকে। আপু না, আপু শোনো আপু। না, আর জবাব এলো না। সবাই চলে গেল। আমি আশপাশ দেখছি, সত্যি খুব অন্ধকার চারপাশ। দিনের সময় হলে কি হবে, এই রুমে একটা জানালা দূর, কোনো আলো নেই। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি অন্ধকারে খুব ভয় পাই ছোটবেলা থেকেই। আমি কোনো মতে এক জায়গায় হাত পা গুটিয়ে বসে আছি। কেন জানি মনে হচ্ছে পাশ থেকে শব্দ আসছে। আমার খুব ভয় করছে, জানি না কি হবে। অনেকক্ষণ পার হয়ে গেল, নীতি এখনও আসেনি। আমি আর থাকতে পারছি না, শুধু কেঁদেই যাচ্ছি। আমার কাছে কোনো ফোন নেই যে কাউকে ফোন করে বলবো আসতে। হঠাৎই বাইরে কারো চলাফেরার শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি উঠে দরজা বাড়ি দিতে লাগলাম, কিন্তু সে চলে গেল।
আমি আবারও দরজার ধারে বসে কাঁদতে লাগলাম। ভয়ে আমার অবস্থা খারাপ হতে থাকে, মাথা ঘুরছে আমার। আমি আবার কারো আসার শব্দ পেলাম। শরীরে কোনো শক্তি পাচ্ছি না, তবুও নিজের সর্বস্ব দিয়ে বাড়ি দিতে লাগলাম। কেউ মনে হলো দরজা খুললো। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে তার দিকে তাকালাম। তাকে দেখে বলে উঠলাম, ইতি। নিহা। জড়িয়ে ধরলাম ইতিকে। ওকে ধরে আবার কাঁদতে। ইতি আমাকে সামলাতে থাকে, আমাকে বসিয়ে পানি খাওয়ায়। আমি কিছুটা স্বাভাবিক হই। ইতি বলে ওঠে, আমি তোকে পুরো ভার্সিটি খুঁজতে থাকি, কিন্তু খুঁজেই পাই না। একজনকে জিজ্ঞেস করায় বলল ইতি আপু নাকি তোকে এখানে নিয়ে এসেছে, তাই আমি এখানে আসি। কিন্তু কোথাও তোকে খুঁজে না পেয়ে চলে যেতে নিলে স্টোর রুম থেকে আওয়াজ পাই, তবে মনের ভুল ভেবে চলে যাই। তারপর আবার কেন জানি মনে হলো তুই এখানেই, তাই আসলাম। ভাগ্যিস আসলাম, না হলে। চুপচাপ বসে আছি, কথা বলতে ইচ্ছে করছে না আমার। খুব ক্লান্ত লাগছে নিজেকে। ইতিকে বললাম, বাসায় যাব। হ্যাঁ চল, আমি তোকে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। কিন্তু ইতি, বললাম তো। ঠিক আছে, তাহলে তোকে একটু এগিয়ে দেই। হ্যাঁ চল। ইতি আমাকে কিছুটা এগিয়ে দিল। তারপর একা একা বাসায় আসলাম। বাসায় ফিরে দেখি মামি বাসায় নেই। পড়লাম বিপদে, দরজা তালা মারা। এখন কি করব? অনেকক্ষণ ধরে বসে রইলাম, কিন্তু মামি আসলো না। দুপুর পেরিয়ে বিকেল হতে চলল, মামির আসার নাম নেই। বুঝতে বাকি রইল না মামি তার মার বাসায় গেছে, সন্ধ্যার আগে বাসায় ফিরবে না। আমি বেরিয়ে পড়লাম টিউশনি করতে। খুব খিদে পেয়েছে, সকাল থেকে এখনও কিছু খাইনি। ব্যাগে হাতিয়ে 40 টাকা পেলাম। হুট করেই মনে পড়লো আজ তো মাসের 1 তারিখ, তার মানে আজ কেউ না কেউ তো বেতন দিবেই। তাই 40 টাকা থেকে 10 টাকা দিয়ে জালমুড়ি কিনলাম। জালমুড়ি খেতে খেতে রীতার বাসায় গেলাম। রীতা আমার স্টুডেন্ট, ক্লাস 2 এর ছাত্রী। ওর মা খুব ভালো, 1 তারিখে আমার বেতন দিয়ে দেয়। আমি জানতাম আজ বেতন পাবোই পাবো। রীতাকে পড়াতে লাগলাম, তখন আন্টি এসে এ মাসের বেতন দিয়ে গেল 2000 টাকা। যাক, বই কেনার টাকা হয়ে যাবে। নতুন বই কেনা লাগবে তো আবার। রাফি আর তারাকে পড়িয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারা বেতন দেয়নি, দিতে একটু দেরি হবে বলল, কিন্তু তাও মনটা খুশি, একজনের টিউশনই তো পেলাম। বাসায় এসে দেখে মামি এসে পড়েছে। আমার ছোট ভাইটা আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। আমি ওর কপালে চুমু দিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের সব কাজ যেমন তেমনই পড়ে আছে, জানি আমাকেই করতে হবে। কাজ করা শুরু করলাম। কাজ সব শেষ করে গোসল করতে গেলাম। সারাদিনের খুব ধকল গেছে আমার। গোসল করে রুমে এসে দেখি মামি আমার ব্যাগ হাতাচ্ছে। আমি অবাক হয়ে মামিকে বললাম, কি করছো মামি? আমাকে দেখে অনেক অবাক হলো, আবার ভয়ও পেল। তারপর কড়া কড়া গলায় বলল, কি করছিলাম মানে টাকা নিতে এসেছিলাম। দেখি তুই গোসল করতে গেলি, তাই খুঁজতে লাগলাম, কিন্তু টাকা কোথায়? আজ তো বেতন পাবার কথা, টাকা নেই কেন? টাকা ওখানে নেই মামি, আমি সরিয়ে রেখেছি, যদি হারিয়ে যায় তাই। তুই কি আমাকে বললি? না মামি, কি বলছো তুমি এইসব? অনেক হয়েছে, এবার টাকা দে। মামি বলছিলাম কি, এবার টাকা একটু দেরি করে দেই, আমার কিছু বই কেনা লাগবে। শুধু রীতার আম্মু বেতন দিয়েছে, আর কেউ দেয়নি। ওরা দিলে আমি তোমাকে দিয়ে দেব। তুই মিথ্যে বলছিস কেন আমায়? তোর মতলব কি বলতো? টাকা কি দিবি না আমায়? না মামি, এমন কিছু না। সামনে পরীক্ষা, বই কেনা দরকার। আমি তো তোমায় বললাম বেতন পেলে তোমাকে টাকা দিয়ে দেব। তার মানে তুই টাকা দিবি না? না মানে। কিছু বলার আগেই মামির আগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল। বুঝলাম খুব রেগে আছে, কিন্তু আমার কিছু করার নেই, বই যে কিনা লাগবে। সারাদিন কিছু খাইনি, অনেক খিদে পেয়েছে। মামির কাছে গিয়ে খেতে চাইলাম। মামি আমার সামনে কিছু পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে বলো খেতে নিতে। তারা আজ দাওয়াত খেতে গিয়েছিল, তাই কিছু রাঁধেনি। কিন্তু আমার বেশ মনে আছে সকালে আমি রান্না করে গিয়েছিলাম, কিন্তু আজ টাকা দেয়নি বলে মামি ইচ্ছে করে আমার সাথে এমনটা করলো। ভাত মুখে দিতেই বুঝতে পারলাম এগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। খুব খিদা পেয়েছে আমার, তাই সেগুলো খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে এসে পড়তে বসলাম, কিন্তু তার আগে টাকাটা বইয়ের ভেতর থেকে বের করে ব্যাগে রাখলাম। পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে মামির চেঁচামেচিতে ঘুম ভাঙলো। মামি চেঁচামেচি করছে, কি হলো জানতে বাইরে গেলাম। গিয়ে দেখে মামি মেঝেতে বসে মাথায় হাত দিয়ে কাছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি মামির সামনে গিয়ে দাঁড়ালাম। মামি আমাকে দেখে মামার কাছে বলতে লাগলো, এই তো এসেছে নবাবজাদি, আমার টাকা চুরি করে শান্তিতে ঘুমিয়েছিল মুখ পুরি। আমি মামির কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। কি বলছে মামি এসব?